আমরা লাইভে আছি। ধন্যবাদ আপনাদেরকে। ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ গলফ। আমরা গলফ নিয়ে কথা বলি এবং সেই সাথে গলফ এবং কোভিড এর প্রভাব গলফের উপর, বিশেষ করে প্রফেশনাল গলফের উপরে, এই দুটি বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা we have two special guests with us. One is Mr. Chaurasia, SSP Chaurasia from India. উনি একজন ইউরোপিয়ান ট্যুরের খেলোয়াড়, যিনি এর মধ্যে 4টি ইউরোপিয়ান ট্যুর জয়লাভ করেছেন এবং 6টি এশিয়ান ট্যুর জিতেছেন। সো এই ফাঁকে আমি একজনকে পাচ্ছি, আদিল বেদিকে একটু নিয়ে নিতে চাচ্ছি। আদিল বেদি, আই থিঙ্ক ইউ আর অনলাইন, ক্যান ইউ হিয়ার আস? আমরা লাইভ আছি। Okay, so we continue our talk show. First, as I was talking to Mr. Choroshia, he is from Calcutta, এবং উনি আমি যেটা বলছিলাম বাংলায়, যে উনি এর মধ্যে 4টি ইউরোপিয়ান ট্যুর জিতেছেন পজিশন। তার সাথে প্রথমে তার কাছে প্রশ্ন, চৌরসিয়া, যে আপনি একজন ইন্ডিয়া এবং ইন্ডিয়া এই সাবকন্টিনেন্ট এবং এশিয়ায় একজন লিডিং প্রফেশনাল গলফার, ইউ আর এ লিডিং প্রফেশনাল গলফার। তো আপনি এই পর্যায়ে আসাটা কিভাবে সম্ভব হয়েছে? আপনার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একটু আওয়াজটা ব্রেক করে আসছিল, তবে আমি বুঝতে পেরেছি কি জিজ্ঞেস করছেন আপনি। তো আমি কন্টিনিউ করছি। জি বলেন। হ্যালো, আওয়াজ শুনতে পাচ্ছেন তো? আমি আপনাকে পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন। ওকে, তো থ্যাংক ইউ। এবার আমি স্টার্ট করছি। আই হোপ কি আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, ইয়েস, উই ক্যান হিয়ার দাদা। সো দেখুন, আমি স্টার্ট করেছিলাম গলফ হচ্ছে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব থেকে। আমার বাবা, যিনি আমার ফাদার, উনি হচ্ছে এখানে চাকরি করতেন। তো ওই সোর্সে আর কি আমি খেলার সুযোগ পেয়েছিলাম। তারপরে এখান থেকে আমি খেলা শুরু করেছি এজ অফ 6 to 7, তখন আমার মনেও নেই এক্স্যাক্টলি লাইক, বাট 6 to 7 তখন আমি স্টার্ট করেছিলাম। সো জার্নি খুব লম্বা ছিল, কেন কি ওই সময় তো ইকুইপমেন্টসও পাওয়া যেত না, তো খুব টাফ হতো ইকুইপমেন্টস পাওয়ার। তো ওরকমভাবে স্টার্ট করেছিলাম। আমার বাবা যিনি, উনি বলতেন কি এটা আমাদের গেম না, এটা খুব হাই লেভেলের গেম, তো আমরা তুমি কি করে খেলবে এটা। বাট যাই হোক, ওটা আমি পিছিয়ে রেখে ওই কথাটা না বুঝে, উনি ঠিক কথাটাই বলতেন, তো তাও আমি খেলা শুরু করেছি। আর তারপরে হচ্ছে আমি কোনো সময় অ্যামেচার বা জুনিয়র টুর্নামেন্ট খেলিনি, স্টেট ওয়ে প্রো হয়েছিলাম 1997-এ। আর তারপর থেকে আমি এখানে আছি। তো মাঝখানে যে জার্নিটা, ওটা খুবই টাফ ছিল, কিছু না কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, তারপরে অতটা ইমপ্রুভ ছিল না, কেউ লেসন দেনেওয়ালা ছিল না। তো যাই হোক, যা কিছু করেছি নিজেকে রেডি করেই করেছি। আজ আমি এখানে আছি। হ্যাঁ, ইউরোপে খেলছি, এশিয়া খেলছি, অ্যান্ড ইন্ডিয়া থেকে শুরু করেছিলাম অবভিয়াসলি। তো বাট জার্নিটা খুবই টাফ ছিল, বাট খুব ইন্টারেস্টিং ছিল। অ্যাটলিস্ট আমি এভরি স্টেপ নিজেকে ফিল করতে পেরেছি যে আমার এভরি স্টেপ হচ্ছে কত টাফ ছিল। সো অ্যান্ড রাইট নাও আমি ইউরোপ খেলছি, অ্যান্ড আমি এনজয় করছি আমার লাইফ। Okay, Dada, that's great. You are, you are a pride for us. Okay, just step back. We'll now like to talk to Adil Bedi. Adil, can you hear us? Adil, can you hear us? Adil, can you hear us? Yes, I can hear you. Okay, I know you are in practice. Where are you from? India? Which state you are from? I was born in Chandigarh, and I started playing golf in Chandigarh also. I started when I was 4 or 5, and now I play on the Asian Tour and the PGA. Okay, so aim of you to bring here, our aim to bring you here is you are one of the youngest PGTA player and just turned pro from amateur rank, so that our amateur players also can listen something your insight. How did you become a pro and how you are doing so good? I think you own already a PGTA in Calcutta. I was there. So how you're doing so good and what is your goal? Where do you like to go? What is your goal? I think the ultimate goal for me is to win majors and play on the PGA Tour eventually. So I'm currently on the path to playing on the PGA Tour, which is the ultimate.
But it's a long process. It's not easy for an Indian, to play on the PGA Tour. I mean, I'm sure SSP would know. It's not easy going through all the tours. So it takes a lot of hard work, takes a lot of sacrifice, and I'm willing to put in the work. Yeah. So I think playing in the majors and winning majors is the ultimate goal for me. Oh, that's great. That's great. I know. So just step back. Let me connect also our local player Suel. Suel, can you hear us? Yes, sir. সো সুয়েল, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই কোভিড এর পরে আপনি আমাদের বাংলাদেশে একমাত্র বলা যায় যে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের একটি ইভেন্টের উইনার। আমি জানি স্থিতিকেও একটা জিতেছে, বা সেটা লোকাল ছিল, বাট আপনি জিতেছেন বাইরে। সো জি স্যার। হোয়াট ইজ ইউর ফিলিং নাও, যে আপনারা কোভিড এর জন্য 2-3 মাস ধরে গলফ ছাড়া আছেন, সো কিভাবে আপনি নিজেকে ফিট রাখছেন এবং অন্যান্য বাংলাদেশি প্লেয়াররা কিভাবে তাদেরকে ফিট রাখতে পারে? Okay, at the moment is feeling little bit of worse because as we all know that we are passing through COVID-19. We can't practice, we can't enter the golf course. What we can do only fit ourselves is like I'm doing personally some exercise on my rooftop to fit physical, and beside that also trying to play a little bit of golf, which is little bit of outside of my house. We have one small land like 50 to 60 yards. So some of our friends, like as you know that Jamal Hussain Mullah and Dulal Hussain, they're both professional golfer from Bangladesh and PGTI. So we just go there and have fun. That's it. At the moment, just we are passing our time like this. Okay, just stand by. Let me fall back to our pioneer veteran player, Mr. SSP Choroshia. Choroshia, I wish you can hear us. Yes. Okay, Choroshia, really you have been a pride of Indian golf and also for us. Can you hear me, by the way? Okay, tell us something. What is the difference between Asian Tour and European Tour? আপনি এশিয়ান ট্যুর এবং ইউরোপিয়ান ট্যুরের মাঝে কি তফাৎ পাচ্ছেন? Well, I think European Tour is more stronger, like players and golf course. সব কিছু খুব tough compared to Asian Tour. But Asian Tour also it's a very good tour. But the difference is only the players and the golf courses. গলফ কোর্সের মধ্যে কিরকম ডিফারেন্স দাদা? What is the difference in the golf courses? I think the European courses are more longer and tougher, and obviously the weather also affected a little bit. So যার জন্য it's I feel it's more tougher. ওকে দাদা, এইবার আপনাকে একটু প্রশ্ন করতে চাই, এই যে কোভিড উপলক্ষে যে আমরা গলফকে খেলতে পারছি না, প্রফেশনালরা গলফ মিস করছে, ক্লাব বন্ধ, তো এই মুহূর্তে কি করা উচিত? Well, right now যেখানে আমি আছি এখানে খুলে গেছে, আমাদের গলফ কোর্স খুলে গেছে, কিন্তু লাস্ট 2.5 মান্থ খুব স্ট্রাগল করেছি। আমরা বাড়ি থেকে বেরোইনি, বাড়িতেই ছিলাম, কিছুই করিনি। আমি এক্সারসাইজ করছিলাম শুধু, আর এক্সারসাইজ ছাড়া ফ্যামিলির সাথেই ছিলাম, আর বেশি কিছু করার সুযোগ পাওয়া যায়নি। কিন্তু আমরা একটা খুব বাজে টাইম ফেস করছি, বাট আই এম শিওর এটা নট আ লং টাইম, শর্ট টাইম। আফটার সাডেন টাইম পরে আমরা সবাই বেরিয়ে আসবো এখান থেকে। আচ্ছা, আপনি বলছেন যে কলকাতায় রয়্যাল কলকাতা এবং টালিগঞ্জ দুটো গলফ কোর্স কি ওপেন হয়ে গেছে? ইয়েস, খুলে গেছে, ওপেন হয়ে গেছে। ওকে, দ্যাটস নাইস। আচ্ছা দাদা, ইনফ্যাক্ট আমি এখন গলফ কোর্সেই বসে আছি। আমি প্র্যাকটিস করছিলাম, পাটিং প্র্যাকটিস করছিলাম, তো তারপরে যখন টাইম হয়েছে তো আপনাদের সাথে আমি কানেক্ট হই। নাইস অফ ইউ দাদা, ইউ আর সো গ্রেট। আপনি হচ্ছেন আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ সবার জন্য ইউ আর এ প্রাইড। সো জাস্ট স্টে ব্যাক। আমরা এই ফাঁকে একটু আদিলের সাথে কথা বলি। আদিল, ক্যান ইউ হিয়ার আস অ্যাগেইন? Adil, can you hear us? Adil. Hello, Adil, can you hear us? I think he is stuck up somewhere. Okay, সুহেল, তাহলে এই ফাঁকে আমি সুহেলকে নিতে চাই। সুহেল একটু বলেন যে আমরা ওই যে বললো ওনাদের কিন্তু গলফ কোর্স খুলে গেছে,
সো জি, স্যার। আপনার আপনার এই কোভিড এর পরে আপনার প্ল্যান কি? আপনি একজন এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের প্লেয়ার, আপনি জিতেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর, এশিয়ান ট্যুরে আপনি খুবই ভালো করেছেন, আপনি পিজিটিআই খেলেছেন, আপনি বিপিজিএ তে অনেকগুলো টুর্নামেন্ট জিতেছেন, ইউ আর ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার অফ বাংলাদেশ। সো এই এই Thank you, sir. কোভিড উপলক্ষে আপনাদের যে প্রস্তুতি, এই কোভিড এর পরে আপনি কোথায় যাবেন? হাউ ডু ইউ অ্যাডজাস্ট ইয়োরসেলফ? ওয়েল স্যার, কোভিড এর পরে আমাদের নেক্সট টুর্নামেন্ট যদি এশিয়ান টুরে যদি চালু হয়, এশিয়ান টুরের এডিটি ইভেন্ট গুলো যদি চালু হয়, তাহলে মোস্ট প্রবাবলি মালয়েশিয়াতে হওয়ার কথা আমি যতদূর জানি। তো নেক্সট ইভেন্ট যদি মালয়েশিয়াতে হয়, ইনশাল্লাহ আল গো দেয়ার অ্যান্ড আই লাভ টু প্লে। ওকে, দ্যাটস গ্রেট। বাট বাংলাদেশে প্রফেশনাল গলফ মানে ক্লাবগুলি বন্ধ, তো প্রফেশনাল গলফের যে ভবিষ্যৎ, এমনিতেই কিন্তু টুর্নামেন্ট কম হচ্ছিল, এখন কোভিড এর ফলে তো টুর্নামেন্টের আপনি কি মনে করেন কি প্রভাব ফেলবে এই আমাদের স্পন্সর আসা, টুর্নামেন্টের সংখ্যা বৃদ্ধি পাওয়া, এই বিষয়গুলো নিয়ে একটু বলেন যে আমরা কি আশা করতে পারি কোভিড এর পর? কোভিড এর পর আসলে এই মহামারী একটা দুর্যোগ, আমরা সবাই জানি, এবং আমাদের সবাইকে এটা থেকে ওভারকাম করতে হবে। আমরা সবাই আসলে স্ট্রাগল করতেছি এবং অলরেডি ফাইন্যান্সিয়ালি এবং আপনার ফিজিক্যালি সবাই এটা নিয়ে সাফার করতেছে। তো আশা করি আমাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, যারা গল্ফের আসলে যারা পৃষ্ঠপোষক আছেন, স্পন্সর বলেন, এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট কুর্মিটোলা গলফ ক্লাবের এবং আমাদের যে বিপিজে প্রেসিডেন্ট, জানি না তারা কতটুক এই কোভিড-19 এর পরে কতটুক তারা গল্ফের ব্যাপারে কাজ করতে পারবেন। তো আশা করি এখানে কর্পোরেট সেক্টরের একটা অনেক বড় ভূমিকা থাকতে পারে। সেটা হলো যদি আপনার স্পন্সররা যদি একটু সদয় হয়, তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের বিপিজি এটা আবার ঘুরে দাঁড়াতে পারবে, এবং যারা গল্ফার আমরা আছি, লোকাল গল্ফার যারা আছি বাংলাদেশে, তারা হয়তো কিছুটা আর্থিক উপকৃত হবে। কিন্তু সেজন্য আমার বিশ্বাস যারা গল্ফ নিয়ে কাজ করছে, বিপিজিএ, কুর্মিটোলা গল্ফ ক্লাব, বাংলাদেশ গল্ফ ফেডারেশন এবং স্পন্সররা যারা আছেন, তারা যদি সবাই যদি একত্রিত মিলে যদি একটু কাজ করতে পারে এবং যদি কাজ করার সুযোগ পায়, আমার বিশ্বাস কোভিড-19 এটা বড় কোনো একটা সমস্যা হবে না, এবং এই অসুবিধা থেকে আমরা সবাই বের হয়ে আসতে পারবো। ওকে, ধন্যবাদ সোহেল, আপনি থাকুন আমাদের সাথে। আমরা আবার একটু দাদার কাছে যেতে চাই, আমাদের চৌরসিয়া দাদা। সো দাদা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, আমি আপনাকে বলছিলাম যে আমাদের ইয়াং প্লেয়ার যারা আছে, আপনি তাদের জন্য কি অ্যাডভাইস রাখবেন যে কিভাবে তারা ধীরে ধীরে ন্যাশনাল লেভেল থেকে এশিয়ান ট্যুরে যাবে, পিজিটিআই যাবে, এশিয়ান ট্যুরে যাবে, তারপরে আপনার মতো এই যে ইউরোপিয়ান ট্যুর বা আরো উচ্চ পর্যায়ে যাবে, এই কি করতে হবে জুনিয়রদেরকে? সেই আমার মনে হয় যেটা আমি ফেস করেছি আমার ক্যারিয়ারে, হার্ড ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট হার্ড ওয়ার্ক আপনি কোনো জিনিসই অ্যাচিভ করতে পারবেন না। হ্যাঁ, আর আপনি যা কিছুই করছেন না কেন, আপনি ওই জিনিসে একেবারে আপনাকে অনেস্ট হতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ ইউর 100%। এটাই হচ্ছে আমার একটা মেসেজ। হ্যাঁ, আর তারপরে যে যতটা হার্ড ওয়ার্ক করবে, যে যতটা যার লাক আছে সে তত দূর যাবে, বাট উইদাউট হার্ড ওয়ার্ক কিছুই আমরা নিতে পারবো না। সো ওটাই হচ্ছে আমার সব ইয়াং প্লেয়ারদের কাছে মেসেজ, কি ডু হার্ড ওয়ার্ক অ্যান্ড ডু অনেস্টলি অ্যান্ড স্টে হোম অ্যান্ড সেফ। ওকে, সো ইন্ডিয়ায় আমরা একটা জিনিস দেখি দাদা, আরেকটা প্রশ্ন আপনার কাছে। পিজিটিআই বেসিক্যালি একের পর এক ভালো খেলোয়াড়, প্রফেশনাল খেলোয়াড় প্রডিউস করে যাচ্ছে, যারা পিজিটিআই জিতছে, পিজিটিআই জিতার পরে এশিয়ান ট্যুরে আসতেছে, এশিয়ান ট্যুর জিতছে, তারপর চলে যাচ্ছে ইউরোপিয়ান ট্যুর, লাইক শুভঙ্কর, লাইক জগন্দীপ পুলাল, লাইক অনির্বাণ লাহিড়ী, লাইক ইউ, লট অফ প্লেয়ার্স, আই ক্যান নেম লট অফ। এন্ড এশিয়ান ট্যুরে তো প্রচুর প্লেয়ার, 10-12 জন, এর মধ্যে মাদারপা অনেকেই এশিয়ান ট্যুর জিতে বসেছে। সো এই যে পিজিটিআই এতগুলো খেলোয়াড়কে পুশ করছে, ওয়াই, মানে হাউ দে আর ডুইং ইট, হাউ পিজিটিআই ইজ প্রডিউসিং গুড প্লেয়ার? ওকে, দ্য থিং ইজ, দেখুন সব থেকে বড় কথা যে উই আর লাকি কি আমাদের ইন্ডিয়া আমাদের নিজের টোর আছে, আর আমাদের টোর হচ্ছে ওপেন হয়ে গেছে, এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং পয়েন্টও আমাদের কাউন্ট হয়। হ্যাঁ, সো এটা একটা গুড থিং। আর আই থিঙ্ক আমি যদি বলি আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুব একটা ভালো না, কিন্তু এভরি ইয়ার ইমপ্রুভ হচ্ছে, এভরি ইয়ার বেটার হচ্ছে। ইনফ্যাক্ট যারা ইয়াং ছেলেরা আছে তারা আস্তে আস্তে
হয়তো ফরেনেও যাচ্ছে এবং আমাদের ইন্ডিয়াতেও খুব ভালো ভালো কোচেস আছে, তাদের কাছে যাচ্ছে, নিজে হার্ড ওয়ার্ক করছে, ঠিকভাবে করছে, তো ওটা একটা গুড সাইন। তো আমার মনে হয় ওটার জন্যই হয়তো বেশি ইমপ্রুভমেন্ট করছে এখনকার ছেলেগুলি। আচ্ছা, ধন্যবাদ দাদা, একটু লাইনে থাকবেন। সোহেল, আমরা ওই আদিল বেদিকে হারিয়ে ফেলেছি, ই হ্যাজ লস্ট কানেকশন উইথ হিম। সো আমরা আদিল বেদি ছাড়াই আলোচনা আর 5 মিনিট করব। সেটা হচ্ছে যে সোহেল, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের স্পন্সর এবং অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে, গলফের সাথে জড়িত আছে যারা, তাদেরকে এগিয়ে আসা উচিত। কারণ বাংলাদেশের বিপিজিএ ট্যুরটাকে একটা ট্যুর হিসাবে, ইন্ডিয়ার মতো পিজিটি এর মতো একটা ট্যুর হিসাবে এস্টাবলিশ করতে গেলে অনেকের সাপোর্ট দরকার, সহায়তা দরকার। সো আপনি একজন খেলোয়াড় হিসাবে মানে আমাদের কি করা উচিত? স্পন্সররা আমাদের প্রতি সদয় কেন হচ্ছে না, বা কেনই বা হবে? এই কোভিড এর পরে তারা কেন ইনভেস্টমেন্ট করবে আমাদের পিছনে? আমার পার্সোনালি যেটা মনে হয় স্যার, আমি ছোট মানুষ, অনেক এই ব্যাপারে মন্তব্য করার জন্য আমি আসলে আই থিঙ্ক আই এম নট দি রাইট পারসন। বাট তারপরে যতটুকু আমার মানে ন্যাশনাল টিমে খেলার পরে বা প্রফেশনালি ইন্টারন্যাশনালি খেলার পরে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আমার মনে হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্পন্সরদের সাথে আমাদের দেশের যে লোকাল স্পন্সর আছে তাদেরকে অনারটা ওইভাবে মনে হয় না করা হয়। কারণ একটা স্পন্সর আপনার কখন একটা ট্যুর বা একটা টুর্নামেন্টে স্পন্সরশিপ করবে, কারণ সেও চায় যে তার কোম্পানির নাম বা একটা ম্যাগাজিন বা একটা আপনার প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়াতে প্রপার এবং সুন্দর ওয়েতে আসুক। এবং যারা আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা থাকেন, লাইক আমাদের ক্লাব প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ক্লাব ক্যাপ্টেন, এসএমকে বিপিজি এরও যারা প্রেসিডেন্ট আছে বা জেনারেল সেক্রেটারি আছে, এনাদের সাথে যদি একটু সুন্দরভাবে চার আয়োজন করা যায় বা তাদের যদি একটু খোঁজ খবর নেওয়া যায় টুর্নামেন্টের পরেও, আমার বিশ্বাস যে স্পন্সররা আসলে কখনোই ব্যাকআপ করবে না। তো আমার মনে হয় যে আমাদের এই সামান্য জিনিসের একটু বোধহয় অভাব আছে, যে আমরা আসলে বোধহয় কোথাও হয়তো একটু স্পন্সরদেরকে একটু কম অনার করতে পারতেছি, অথবা কোথাও জানি একটা কমিউনিকেশনের গ্যাপ আছে। আমার কাছে সামহাও কেন জানি মনে হয় কোথাও জানি একটা অদৃশ্য শক্তি কাজ করে। তো জানি না, এটা হয়তো আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তারা এটা আসলে ঠিক করতে পারবেন, এটা আসলে খেলোয়াড়দের পক্ষে ঠিক করা সম্ভব না। না, এটা বিষয়টা হচ্ছে যে খেলোয়াড়দেরও এখানে ভূমিকা আছে। মানে আমি যেহেতু আপনি যে খেলোয়াড়, আমি বিপিজির সাথে জড়িত, আপনি জানেন। সো স্পন্সরদের এই না আসা, মানে আপনি যেটা বলেছেন একেবারে ঠিক বলেছেন, যে স্পন্সরদেরকে রিটার্ন দেওয়া, তাদের ইনভেস্টমেন্টটার রিটার্ন দেওয়াটা অবশ্যই দরকার। তারা যে একটা পুঁজি বিনিয়োগ, আমি আপনার এই গল্ফে পুঁজি বিনিয়োগ করব, আপনি যদি আমাকে রিটার্ন না দেন, আপনারা খেলোয়াড়রা ভালো না খেলেন, খেলোয়াড়রা পিজিটিআই এশিয়ান টুরে ভালো রেজাল্ট আনেন, তাহলে দেখবেন যে আরো বেশি, এটা একটা বিষয়। আবার আপনি যেটা বলেছেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা যারা অর্গানাইজার আছি তারা স্পন্সরদেরকে রিটার্ন দিতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে ওই জায়গায় ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি রিটার্ন পাবেন। তো যাই হোক, এইবার আসি আপনার প্রফেশনাল গলফ প্লেয়ার হিসাবে আমরা আরো কি আগে আসা উচিত কিনা? লাইক আমাদেরকে বিপিজি এর সার্কিটে বেরো, পিজিটিআইতে ভালো করা, এশিয়ান টুরে ভালো করা, ইউরোপিয়ান টুরে যাওয়ার চিন্তা করা, তো এই জায়গায় কি কাজ করা উচিত? লাইক এই যে চৌরসিয়া দাদা বললেন, উনি কিন্তু জাস্ট প্রফেশনাল হওয়ার পরে পিজিটিআই জিতেছেন অনেকগুলি পিজিটিআই স্টেট, হি হ্যাজ গন টু এশিয়ান টুর, ওন 6 এশিয়ান টুর, এন্ড দেন হি হ্যাজ ওন 4 ইউরোপিয়ান টুর, কো-স্যাংশন যদি এর মধ্যে অনেকগুলি ছিল। তো যাক, সব মিলে উনি এখন ইউরোপে খেলছে। তা আমরা ওনার মতো একজন চৌরসিয়া কেন পাচ্ছি না? আপনার সিদ্দিক, আপনার সোহেল, আপনার পরে সিদ্দিকের পরে আর ভালো প্লেয়ার না পাচ্ছি না কেন? স্যার, এটা যদি জাস্ট আমি যদি আমার ব্যক্তিগত বলি, আমি অন্য কোনো প্লেয়ারের মন্তব্য এখানে করব না। সেটা হলো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমরা যখন ন্যাশনাল টিমে ছিলাম, প্রত্যেকটা প্লেয়ারের একটা আলাদা রুটিন ছিল, আলাদা স্কেজুয়াল ছিল, এবং আমাদের একটা গোল ছিল। তো তারপরে যখন আমরা পিজিটিআই তে প্রথম কোয়ালিফাই করতে যাই এবং যখন এশিয়ান টুরে প্রথম কোয়ালিফাই করতে যাই, প্রথম 2-3 বছর আসলে সবারই ঠিক ছিল। কিন্তু আপনি জানেন যে আসলে গলফটা একটা ব্যয়বহুল খেলা, এবং একটা খেলোয়াড় যখন আপনার পিজিটিআই বা এশিয়া টুরের মতো কোয়ালিফাইতে যাবে, সেখানে কিন্তু একটা ভালো ব্যয়বহুল খরচা হয় স্যার। যদি ইয়ারলি আমরা হিসাব করি, মিনিমাম আপনার $22,000-25,000 একটা খরচা হয়, যেটা কিনা একটা গলফারের পক্ষে বিগিনিং এ আসলে মানে এফোর্ড করা সম্ভব হয় না অনেক সময়। তো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ইন্ডিয়ার খেলোয়াড়রা যারা, তারা একটা ফুল কনসেন্ট্রেশন নিয়ে পড়ে আছে যে হ্যাঁ, তাদের একটা নিজস্ব ট্যুর আছে,
আমাদের টোরটা হয়তো কামরুল সাহেব, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল সাহেব এবং আপনারা যখন ছিলেন প্রথম কমিটি, তাদের সময় অনেকগুলো টুর্নামেন্ট ছিল। ওই টুর্নামেন্ট থেকে একটা ভালো আর্ন করা সম্ভব হয়েছে, বা এর আগেও যারা ছিল ন্যাশনাল টিম পর্যন্ত ঠিক ছিল। কিন্তু পরে যেটা হয়েছে ইন বিটুইন, যে কিছু কিছু খেলোয়াড়রা আমরা যারা ছিলাম তারা বিভিন্ন পেশায় ঢুকে গেছি, লাইক টিচিং প্রফেশনে, কেউ হয়তো ইকুইপমেন্টের ব্যবসা শুরু করে দিছে। তো আই এম সরি টু সে, বাট দিস ইজ রিয়েলি ফ্যাক্ট। কারণ আপনার তার সংসার আছে, তার ফ্যামিলি। আচ্ছা, আমরা কি ওনাকেও হারালাম? আচ্ছা, লেট হিম কাম ব্যাক। সোহেল, আপনি আছেন? আচ্ছা, উনি কানেকশনটা, ওই যে মোবাইলে কথা বলছেন তো, মোবাইলতে হয়তো ডিসকানেক্ট যে আসছে। সোহেল, সোহেল, সরি স্যার, একটু লাইনটা ইয়ে হয়ে গেল। তো আমি যদি একটু শর্টকাটে একটু বলি, কারণ আপনার আমরা খেলোয়াড়রা বিভিন্ন আসলে পেশায় ঢুকে গেছিলাম, ইন বিটুইন প্রফেশনালিও খেলতেছিলাম, প্লাস কেউ হয়তো ছোটখাটো ব্যবসা করছিল, কেউ হয়তো টিচিং প্রফেশনাল হচ্ছিল। আপনি যদি প্রফেশনালি গলফ খেলতে চান, যদি ইন্ডিয়ার মতো যদি করতে চান, যে হ্যাঁ ইন্ডিয়া যেমন আপনার জিপ মিলকা সিং এর পরে আপনার শিব কাপুর, তারপরে আপনার গগনজিৎ ভুল্লার, অনির্বাণ লেহেরি, চোরাশিয়া দাদা, এদের মতো প্লেয়ার কিন্তু কনস্ট্যান্টলি আসতেছিল, একের পর এক প্লেয়ার আসতেছিল। আমাদের এখানে কিন্তু, হ্যাঁ এখনো আসতেছে, আমাদের এখানে কিন্তু আপনার সিদ্দিকুরের পরে বা জামাল হোসেন মোল্লা বা শাকওয়াত হোসেন সোহেলের পরে আমি কিন্তু আর কোনো প্লেয়ার দেখি না। হয়তো দু চারজন যারা ছিল তারা কিন্তু অফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমিও জানি না যে আমি আর কতদিন এইভাবে পারফরমেন্স করতে পারবো। বাট যদি আপনি স্যার একটা পাইপলাইন এখানে তৈরি করতে চান, আমার বিশ্বাস এটাতে অবশ্যই খেলোয়াড়দের অনেক ভূমিকা আছে। সামহাও যেভাবেই হোক খেলোয়াড়দেরকে আবার ওই প্রিভিয়াস আপনার স্কেজুলে ফিরিয়ে নিয়ে আসতে হবে, যে ভাই তোমার কাজ একটাই, তুমি জাস্ট গলফ খেলবা, তোমার ট্রেনিং, তোমার ফিজিক্যাল ট্রেনিং, তোমার শর্ট গেম প্র্যাকটিস, লং গেম প্র্যাকটিস, তোমার ফিজিও, এটা সবার সাথে তোমার কানেক্ট থাকতে হবে, এবং তোমার গোল একটাই, তোমাকে গলফ খেলে টাকা আর্ন করতে হবে। সোহেল, আপনার কথাটা পেয়েছি, খুব সুন্দর বলেছেন আপনি, খুবই সুন্দর বলেছেন যে ব্যাকআপ প্লেয়ার দরকার, যেটা ন্যাশনাল লেভেলে আপনার থাকতে ছিল। অ্যামেচার লেভেলে ভালো প্লেয়ারের আই মিন কি থাকতে হবে, সোর্সিং থাকতে হবে, যার একটা ব্যাকআপ থাকে। দ্বিতীয়ত আপনি বলেছেন যে খেলোয়াড়দের জন্য বেশি বেশি, খুবই বেশি 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 পরিমাণে টুর্নামেন্ট আয়োজন করতে হবে। তৃতীয়ত আপনি বলেছেন যে খেলোয়াড়দের প্রত্যেকের একজন করে স্পন্সর থাকা বাঞ্ছনীয়, খেলোয়াড়দেরকে স্পন্সর যোগ্য করে দিতে হবে। আমি আপনার সাথে এবার আমরা চৌরাশিয়া দাদার কাছে তার অভিজ্ঞতাটা জানি, ক্যালকাটায় ইন্ডিয়াতে স্পেশালি কি হচ্ছে। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা দাদা, একদম আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা একটু বলেন, যে ক্যালকাটায় বা ইন্ডিয়াতে আপনারা এই দুটো বিষয় কিভাবে ম্যানেজ করেন, লাইক পার্সোনাল স্পন্সর, ব্যক্তিগত স্পন্সর, এবং এই টুর্নামেন্ট, এই দুটো বিষয় নিয়ে একটু কথা বলেন। আমি সোহেলের কথাটা পুরোটা শুনেছি। একদম এক্স্যাক্টলি দ্য সেম প্রবলেম এখানেও আছে, হ্যাঁ, বাট হয়তো একটু কম আছে ওখানের থেকে, কিন্তু প্রবলেমটা ততটাই আছে। বাট আমার মনে হয় এক্স্যাক্টলি তাই করা উচিত, যেরকম ভাবে সোহেল বললো, একদম আমি ওর কথায় 100% মত আছি, যে একটা প্লেয়ার যখন ওঠে তার অনেক কিছু দরকার, ওই সময় পাওয়া যায় না, যেটা কি আমি আমার ক্যারিয়ারে ফেস করেছি। এবং আমি আরও যারা একটু লোয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদেরকেও দেখেছি, তারা অনেকটা ফেস করছে, কেউ সাফার করছে, ম্যাক্সিমাম সাফার করতে পারছে না। যখন সাফার করতে পারছে না তারা ছেড়ে দিচ্ছে। এরমভাবে আমরা আর কি অনেক ট্যালেন্টেড প্লেয়ারকে হারিয়ে ফেলছি। তো এটা তো দরকার, কাহি না কোথাও আমাদেরকে মানে একটা প্লেয়ার তৈরি করতে গেলে তাকে একদম বিগিনিং থেকে সাপোর্ট দরকার, ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড স্পন্সর, সবকিছু দরকার, যেটা হয়তো আমরা। আচ্ছা দাদা, আপনাকে এখানে ইন্টারফেয়ার করি। ক্যালকাটায় বা ইন্ডিয়াতে আপনারা যে প্রফেশনাল গলফার রয়েছেন, আপনারা ক্লাবের কাছ থেকে কি ধরনের সাপোর্ট পান? লাইক রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব এবং আপনার টালিগঞ্জে আমি দেখেছি যে আপনারা যে কোনো সময় প্র্যাকটিস করতে পারেন। আপনারা কি যে কোনো সময় প্র্যাকটিস করতে পারেন, এবং প্রফেশনাল গলফারদের জন্য আলাদা কোনো স্লট আছে কিনা? আচ্ছা, আমি রয়্যালের কথাটা বলি, কেন কি আমি রয়্যালের সাথে জড়িত, তো রয়্যালের ব্যাপারটা বলি। টলির সাথে আমি খুব একটা জড়িত না, তো টলির ব্যাপারটা আমার খুব একটা বেশি নলেজেবল নেই। তো রয়্যাল যেমন আগে আমি যখন মেম্বারশিপ ছিলাম না আমার, তখন আমার খেলার অ্যালাউড একদম শুরু থেকেই ছিল, যে কোনো টাইমে আমি খেলতে পারতাম, আমার পুরো ফ্রি ছিল। এবং যত আমার সাথে যারা প্রফেশনাল ছিল যে ওই সময়, তাদেরও ততটাই ফ্রি ছিল।
ঠিক আছে। এইবার হয়ে গেছে কি এখন যেহেতু এটা মেম্বার ক্লাব, তো মেম্বার প্রায়োরিটি ফার্স্ট, এটা দেওয়া উচিত। তো এখন কি হয়ে গেছে যে প্রফেশনাল গলফার যারা আছে তারা হচ্ছে টিউসডে থেকে খেলবে টিল ফ্রাইডে, এবং স্যাটারডে সানডেও তারা হয়তো কোর্সে যেতে পারে না, যদিও যায় কোনো মেম্বারের সাথে যেতে হয়। আর এমনি প্র্যাকটিস ফ্যাসিলিটি ওপেন আছে। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় প্র্যাকটিস ফ্যাসিলিটিটা যে কোনো দিন করতে পারে। হ্যাঁ, একদম 100% খুব ভালো ফ্যাসিলিটি পেয়েছি আমরা এবং পেয়েও চলেছি। হ্যাঁ, তো এটা একটা খুব ভালো স্ট্রং পয়েন্ট। অ্যাটলিস্ট আমাদের ক্লাব আমাদেরকে পুরোপুরি সাপোর্ট। 4 দিন অ্যাটলিস্ট 4 দিন আপনাদেরকে খেলতে দিচ্ছে, বুধ বৃহস্পতি শুক্র। আমাদেরকে 4 দিন না, আমাদেরকে 6 দিন খেলতে দিচ্ছে। মানডে আচ্ছা, great. ক্লাব বন্ধ থাকে, তো Okay. আমাদেরকে সব দিনই খেলা অ্যালাউড আছে। স্যার আচ্ছা, আমি very ক্লাবের good. মেম্বারশিপ পেয়ে গেছি, তো এখন আমার একটু ডিফারেন্ট হয়ে গেছে। এবং যারা নন মেম্বার প্রফেশনাল আছে তাদেরকেও হচ্ছে 6 দিন খেলা, 4 দিন খেলা অ্যান্ড 2 দিন হচ্ছে প্র্যাকটিস করতে পারে, কিন্তু তারা খেলতেও যেতে পারে যদি কোনো মেম্বার পার্টনার হয় তার। গ্রেট 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 দাদা, এই সাপোর্টটা আপনারা পাচ্ছেন। আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সুহেল, আমি দাদার কথাটা নিয়ে আপনার কাছে আসি, যে আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের গলফ কোর্সের সংখ্যা কম, ঢাকায় আছে 2টা। সো এইখানে মেম্বার প্রায়োরিটি যেটা উনি বললেন, মেম্বাররা লোড এত বেশি। কুর্মিটোলায় আমি শুনেছি 4500 মেম্বার, আর্মি গলফ ক্লাবে প্রায় 3500। সো এই মেম্বাররা ডেইলি 500-700 খেলার পরে আপনার কি মতামত, যে প্রফেশনালদেরকে তো আরো বেশি খেলার সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়? কুর্মিটোলায় বলেন, আর্মি গলফ ক্লাব সাভারে বলেন, চিটাগাঙে বলেন, প্রফেশনালদেরকে আরো বেশি বেশি তাদের টপ লেভেল প্লেয়ারদেরকে মেম্বার বানানো, অনারি মেম্বার বানানো, এবং অন্য যারা আছে তাদেরকে আরো বেশি বেশি খেলতে দেওয়া উচিত। স্যার আমি একটা জায়গায় আপনার সাথে একমত, বাট আর একটা জায়গায় আমার মনে হচ্ছে যে একটা জিনিস শেয়ার করা দরকার। কারণ ইন্ডিয়াতে প্রচুর গলফ কোর্স, ওইখানে ওই তুলনায় বাংলাদেশে গলফ কোর্স খুবই কম। তার ভিতরে আপনি জানেন যে আমাদের গলফ কোর্স অল ইজ মেনটেন বাই বাংলাদেশ আর্মি। তো বাংলাদেশে কিন্তু আপনার দুপুরের পরে এমনিতেই একটা ভালো প্রেসার থাকে প্রত্যেকটা গলফ কোর্সে, ওয়েদার ইজ কুর্মিটোলা গলফ ক্লাব, সাভার বলেন আর আর্মি গলফ ক্লাবই বলেন। কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে কোথাও যেন একটা জিনিসে ভুল হচ্ছে, সেটা হলো এই ইনফরমেশনটা আসলে শেয়ার করা উচিত। আমরা যারা বাংলাদেশে 120 জনের মতো প্রফেশনাল আছি, সবাইকেই তো স্যার আপনার সারাদিন গলফ খেলতে হবে না, এবং সবাইকে আপনি সারাদিন গলফ খেলতে দেওয়ার সুযোগ পাবেনও না। এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে যেই 10টা ছেলে, আমি 10টা ধরলাম, 10 জন তো আসলে খেলতেছে না এখন, ইনক্লুডিং সিদ্দিকুর, আমরা 5 জন ইন্টারন্যাশনালি খেলতেছি। সিদ্দিকুর, জামাল হোসেন মোল্লা, শাকাত হোসেন সোহেল, দুলাল, মিস্টার বাদল, আর যত সম্ভব সাইম এন্ড জাকির আছে। এরকম হাইস্ট আমরা 6 থেকে 7টা প্লেয়ার হব যারা ইন্টারন্যাশনালি খেলতেছি। এখন যারা আমরা ইন্টারন্যাশনালি ফ্ল্যাগটাকে বেয়ার করতেছি, তাদেরকে খেলার ক্ষেত্রে একটু প্রায়োরিটিটা দেওয়া উচিত, যেন তারা অ্যাটলিস্ট সপ্তাহে মিনিমাম 6 দিন খেলতে পারে, যেটা 84 দাদারা খেলতে পারছে বা প্র্যাকটিস করতে পারছে। আমরা কিন্তু এখন আপনার হয়তো রবি বা সোমবার খেলতে পারি, অথবা রবি বা মঙ্গলবার, তাও আবার হাফ টাইম, মানে উইদিন 2টার আগে কোর্স থেকে উঠে আসতে হবে। আপনারা 3 দিন খেলতে পারেন না 2 দিন খেলতে পারেন? স্যার এখন যত সম্ভব 2 দিন বোধ হয় স্যার, রবিবার আর মঙ্গলবার। একদিন বাড়াইছে কিনা আমি জানি না, তাহলে বোধ হয় স্যার 3 দিন হইতে পারে। মেবি ইউ আর রাইট স্যার। কুর্মিটোলায় হয়তো 3 দিন, বাট কুর্মিটোলা ছাড়া আর্মি গলফ ক্লাব সাভারে তো যে কোনো দিন খেলতে পারেন নাকি আর্মি গলফ ক্লাবে? না স্যার, আর্মি ক্লাবে ওইখানে কোনো খেলতে দেওয়ার সুযোগ নাই। আর্মি গলফ ক্লাবে কোনো প্রফেশনাল আপনার ওই এক ডেট ছাড়া, মানে ওই সোমবার ছাড়া খেলতে পারে না। সাভারে হ্যাঁ, সাভারে গেলে হয়তো খেলতে পারবে স্যার, হ্যাঁ যে কোনো সময়। তাও আবার এটা হইতে হবে যে আমাদের বিপিজি এর সাথে যদি ওই গলফ ক্লাবের সেক্রেটারি বা ক্লাব ক্যাপ্টেন সবার যদি একটা ভালো সম্পর্ক থাকে, তাহলে আমি যেটা এখানে যোগ করতে চাচ্ছি, আমরা কেন সাভার গলফ ক্লাব একটা 18 হোল কোর্স এবং বাংলাদেশে বলা যায় 2nd অথবা 3rd র্যাঙ্কিং কোর্স, তো ওখানে 40 মিনিটের একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করে, 40 মিনিট বা 1 ঘন্টা লাগে, আমরা ওখানে কি যেতে পারি কিনা? অবশ্যই স্যার পারি, আমরা অবশ্যই পারি। আমি স্যার একটু আগে যেটা আপনার সাথে শেয়ার করছিলাম, যে একটা প্লেয়ারের গোল হওয়া উচিত শুধু খেলা, সে শুধু খেলবে এবং সে বাংলাদেশের জন্য তার নিজের জন্য সম্মান বয়ে আনবে বিদেশ থেকে, ঠিক আছে? আর্থিক সমস্যাটা কিন্তু একটা সমস্যা সবারই সমাধান হয়ে যায়।
once you play well, একবার যদি আপনি ভালো খেলতে পারেন তারপরে কিন্তু আর আপনাকে পিছে ফিরে তাকাতে হবে না স্যার। বিগিনিংটা সবার জন্যই একটু কষ্টকর হয়, যেমন আমার বিগিনিংটা অনেক কষ্টকর ছিল। আমি Right. কিন্তু রীতিমতো স্যার গলফ খেলাটা শিখছি চুরি করে, আমাদের কিন্তু সপ্তাহে একদিন খেলতে দিত তখন। বা এই সকল বাধা বিপত্তি পের হয়ে আমরা মানে একটা সময় প্লেয়ার হয়েছি, ন্যাশনাল টিমে চান্স পাইছি, তখন হয়তো একটু প্রতিদিন খেলার সুযোগ পেয়েছিলাম। তো এই জিনিসটা যদি অব্যাহত থাকতো সব প্লেয়ারদের জন্য, এবং যেটা বলছিলাম স্যার, আপনারা যারা কমিটিতে ছিলেন বিপিজি এর জন্য অনেক আচ্ছা, আমি আপনাকে এখানে একটু যোগ করতে চাই, আপনার সাথে লাস্ট বারের মতো কথা বলছি, এরপরে চৌরসিয়া দাদার সাথে কথা বলে শেষ করবো অনুষ্ঠান। সো আপনি আমাকে শেষবারের মতো বলেন যে আপনি, আমি দেখেছি 2010-এ বাংলাদেশের হয়ে এই সাবকন্টিনেন্ট গোল্ড মেডেল জিতেছেন, মানে 7টা, ইন্ডিয়া ওখানে ছিল, ওখানে সম্ভবত তখন রশিদ খান, শামীম খান এবং রশিদ খানের রশিদ খান, হ্যাঁ। তারপরে স্যার আমি জানি বেস্ট প্লেয়ার, মানে তখনকার বেস্ট প্লেয়ার যারা ছিল ইন্ডিয়ার তারা ছিল, তাদের সাথে খেলে আপনি, তারপর জাকির, আপনি জামাল, আরেকজন কে জানে, আপনার 4টা গোল্ড মেডেল ছিনিয়ে এনেছেন। এখন আপনারা কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরে, আজকে 10 বছর পরে আপনার ঠিকানা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর, আর ওদের ঠিকানা কিন্তু ইউরোপিয়ান ট্যুর অথবা এশিয়ান ট্যুর। মানে এই গ্যাপটা কেন হবে? এই গ্যাপটা স্যার যেটা আপনার সাথে কি করা উচিত যাতে ভবিষ্যতে আমাদের জুনিয়র প্লেয়াররা আপনাকে ফলো করে এশিয়ান ট্যুরে যেতে পারে, তারপর আমরা চৌরসিয়া দাদার কাছে যাব। ওকে স্যার, এটা যদি আমি স্যার একটু সংক্ষেপে বলি তাহলে আমি বলবো যে আমাদের যারা খেলোয়াড় আছে এবং আমাদের যারা গার্ডিয়ান লেভেলে আছে, লাইক এখন যেহেতু আমাদের বিপিজি আছে, নিজস্ব একটা টোর আছে, এটার প্রেসিডেন্ট আছে, এটার জেনারেল সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, এবং আমি যদি ভুল না করে থাকি আপনি গতবার টুর্নামেন্ট ডাইরেক্টর ছিলেন। তো এই যে যারা কমিটিতে আছে তারা প্রফেশনালদের জন্য আরো অনেক বেশি টুর্নামেন্ট আনতে হবে এবং তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আসতে হবে। তাদের গোলটা হইতে হবে শুধু গোল, এবং তাদেরকে একটা গোল সেট করে দিতে হবে যে তার টার্গেট হচ্ছে পিজিটিআই এশিয়ান ট্যুর এবং ইউরোপিয়ান ট্যুর, যদি সম্ভব হয় পিজিএ ট্যুর অলসো। হ্যাঁ, তো এটার জন্য যেটা দরকার আসলে আমাদের প্লেয়ারদেরও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, সেই সাথে আমাদের প্লেয়ারদেরকেও অনেক ডিসিপ্লিন মেনে চলতে হবে। আমি যেটা মনে করি আমার নিজের ভিতরে ডিসিপ্লিনের অনেক অভাব আছে। যদি দেখি যে মানে কর্তৃপক্ষ থেকে বা আমাদের বিপিজিএ তে যারা আছেন তাদের কাছে যদি আমি এখন একটু আপনাকে থামাতে যাচ্ছি, আমাদের টাইমটা আবার শেষ হয়ে যাচ্ছে। সো সুইল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি একটু চৌরসিয়া দাদার কাছে যাই। চৌরসিয়া দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। দাদা, শেষবারের মতো আসছি আপনার কাছে। হ্যাঁ, হ্যালো। দাদা, রয়্যাল গলফ কোর্সটা খুব সুন্দর লাগছে। ভালো লাগছে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। এখানে তো আমি অল ইন্ডিয়া জিতেছিলাম, অনেক মেমোরি আছে। ও 2007 সালের মতো, এটা 2007 অথবা 8-এ। অ্যাড করছি, এক সেকেন্ড, আপনি আপনার শেষ একটু, কারণ আমি ওই যে পাচ্ছিলাম না আপনাকে, এখন পেলাম মনে হয়। এখন শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা শেষ করি অনুষ্ঠানটা, কারণ লাইন ডিস্টার্ব করছিল, কানেকশন অনেকবার। সো আবার পেলাম আপনাকে। শেষবারের মতো আপনার অ্যাডভাইসটা নিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই, যে আমরা যারা গলফ খেলি বা যারা রয়েছি ইন্ডিয়াতে, বাংলাদেশে, আমাদের ভবিষ্যতের জন্য কি করা হচ্ছে? প্রফেশনাল গলফাররা কি করবে, অ্যাডমিনিস্ট্রেটররা কি করবে? আরেকবার বলুন, আমি শুনতে পারিনি ঠিকভাবে, আরেকটু বলুন। হাফটা শুনেছি, হাফটা শুনতে পারিনি। মানে আমাদের প্রফেশনাল গলফারদের কি করা উচিত ভবিষ্যতে ভালো খেলোয়াড় হওয়ার জন্য এবং স্পন্সর পাওয়ার জন্য? দেখুন, প্রফেশনাল গলফার যারা আছে বা যারা হতে চায়, নো ডাউট ওটা নিজে তো করতেই হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, অ্যান্ড প্লাস স্পন্সর। আমরা দেখুন স্পন্সরকে সব থেকে বড় কথা কি দিতে পারি, হয়তো মনে করুন কোনো একটা টুর্নামেন্ট হলো
যে কোনো ক্লাবে হলো, তো আমরা হচ্ছে 4টে প্রফেশনাল ইয়া 10টা প্রফেশনাল মিলে একটা একদিনের কর্পোরেট ডে করে দিলাম, বা ওই যে কিছু যে বাচ্চাগুলো আছে, যারা ইয়াং বাচ্চাগুলো আছে, তাদেরকে 1-2 ঘন্টা আমরা ক্লাস দিয়ে দিলাম, বা কিছু ইন্টারভিউ করলাম আমরা, ইন্টারভিউতে স্পন্সরের নামটা নিয়ে কিছু বলে দিলাম। আমরা তো এটাই হেল্প করতে পারি স্পন্সরকে, আর আমার মনে হয় এটা হচ্ছে একটা বিগেস্ট থিং। আর আমরা সব গলফাররা যদি এরকম করি আমরা, আর যদি করতে পারি খুবই ভালো। যেমন মনে করুন আমি আজকে বাংলাদেশেরই ব্যাপারে কথা বললাম, অলরেডি আমাদের ইন্ডিয়াতে এটা স্টার্ট হবে বা হচ্ছে। আমি PGTI কে অলরেডি এটা বলেও দিয়েছিলাম যে যে কোনো ক্লাবে যখন খেলা হয় একটা স্পন্সর প্রচুর টাকা ইনভেস্ট করে, কিন্তু তাতে আমরা খুব একটা বেশি কিছু দিতে পারি না। কিন্তু যদি আমরা মনে করুন একদিনের একটা হয়তো 2 ঘন্টা বা 4 ঘন্টার একটা এমন একটা জিনিস করলাম যে ক্লাবের মেম্বার বা স্পন্সরের গেস্ট বা হচ্ছে জুনিয়র বাচ্চারা কিছু প্রফেশনালদেরকে নিয়ে হচ্ছে একটা ক্লাস করলো, তো এটা একটা খুব বড়, যেটা হচ্ছে আর কি মিডিয়াদের সাপোর্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখুন উইদাউট মিডিয়া হচ্ছে যে কোনো স্পোর্ট খেলা যায় না, তো আপনাদের সাপোর্টও হচ্ছে আমাদের মানে হেভি একটা ব্যাপার আছে, রোল আছে, বিগ রোল আছে। তো এটা একটা কভারেজ করলো যে কোনো নিউজ চ্যানেল হলো ইয়া নিউজ পেপার হলো, তো এটা একটা খুব ভালো জিনিস। তো আমার মনে হয় আমরা প্রফেশনালরা এরম ভাবেই গেট ব্যাক স্পন্সরকে দিতে পারি। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব সুন্দর কথা বলেছেন, অ্যাডভাইজারি কথা বলেছেন, এটা আমাদের জুনিয়র গলফার, আমাদের গলফারদের খুব কাজে লাগবে। নাইস টু টক টু ইউ সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনিও খুব সুন্দরভাবে বলেছেন। দেখা হবে, ভবিষ্যতে দেখা হবে। নমস্কার, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।